জীবন পাঠের প্রথম ক্লাসে তোমরা শিখছিলা যে জীববিজ্ঞানকে বর্ণনার সুবিধার্থে আমরা দুইটা শাখায় ভাগ করতে পারি। তার মধ্যে প্রথমটা হচ্ছে ভৌত শাখা এবং পরেরটা হচ্ছে তোমার হচ্ছে ফলিত শাখা। তো এটাও তোমরা জানো যে ভৌত শাখায় তাত্ত্বিক বিষয় বা থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, আর ফলিত শাখায় হচ্ছে অ্যাপ্লাইড বা প্রায়োগিক বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তো আজকের এই ক্লাসে আমরা ভৌত শাখা নিয়ে আলোচনা করব। তাহলে বলো, ভৌত শাখায় কোন বিষয় বেশি গুরুত্ব পাবে? এখানে কি তোমার প্রায়োগিক বা প্র্যাকটিক্যাল বিষয় বেশি বেশি গুরুত্ব পাবে, নাকি তাত্ত্বিক বা থিওরিটিক্যাল বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে? ঠিকই ধরছো, তাত্ত্বিক বা থিওরিটিক্যাল বিষয়গুলো কিন্তু এখানে বেশি গুরুত্ব পাবে। তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে ভৌত জীববিজ্ঞান। আমরা আজকে পড়বো হচ্ছে তোমার ভৌত জীববিজ্ঞান, এবং এই ভৌত জীববিজ্ঞানে আমরা সবাই জানি যে ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়। আচ্ছা, ভৌত জীববিজ্ঞানে আলোচ্য বিষয় কি কি? তো আলোচ্য বিষয়ে যাওয়ার আগে তোমাদেরকে আমি এতটুকু বলে দেই, সবাই এখানে একটা ভুল টেকনিকে লেখাপড়া করে। সেটা হচ্ছে, সবাই ধরো কথার কথা, ভৌত জীববিজ্ঞানের প্রথমটার নাম হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। কি বিদ্যা? অঙ্গ সংস্থান বিদ্যা। তো সবাই ওই অঙ্গ সংস্থান বিদ্যাটাই মনে রাখে এবং ইংরেজিটা খুব বেশি একটা গুরুত্ব দেয় না। বাট পরীক্ষায় গেলে দেখা যায় যে বোর্ড কোশ্চেনগুলো তোমরা যদি অ্যানালাইজ করো, দেখতে পারবা সেখানে কিন্তু ইংরেজিটাকে বাংলা করেই প্রশ্ন করে দেয়। যেমন তোমরা দেখবা বোর্ডে একবার আসছিল যে জীববিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। বাংলা যদি কেউ পড়ে যায়, সে কিন্তু জানে যেটা কীট কীট বিদ্যা বা কীট পতঙ্গ বিদ্যা। বাট ওর ব্র্যাকেট যে ইংলিশ ছিল, এন্টোমোলজি, সেটাই কিন্তু অপশনে ছিল। তাহলে আমরা আজকের থেকে ঠিক নিয়মে, বা ঠিক নিয়ম বলতে সবই ঠিক, তোমার যেটা সুবিধা, তোমার জন্য যেটা ভালো, সেই নিয়মটাতে লেখাপড়া করার চেষ্টা করবো। তাহলে দেখো, প্রথমটা হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। আমরা কি বলছি? আমরা প্রথমে হচ্ছে তার ইংরেজি নামটা ভাঙার চেষ্টা করব, অর্থ বোঝার চেষ্টা করব। দেখো, আমি যদি লিখি যে মরফোলজি, দেখো আমি যদি লিখি মরফোলজি, আমি কি লিখলাম বলো? মরফোলজি ধরো লিখলাম। তোমরা কিন্তু এতটুকু জানো, এই মরফোলজির মধ্যে লজি কথাটা আসছে হচ্ছে তোমার লোজস থেকে, যে লোজস মানে হচ্ছে তোমার জ্ঞান বা বিদ্যা। আমরা সবাই জানি যে এই যে লোজস, এই লোজস মানে কিন্তু হচ্ছে তোমার জ্ঞান বা বিদ্যা। কি বলো? জ্ঞান বা বিদ্যা। এটার মানে আমরা সব জায়গায় জানি, এখানে যত লজি আমরা পাই না কেন, ওর মানেটা কিন্তু আমরা সবাই জানি। ওর মানে কিন্তু আমরা সবাই জানি। হ্যাঁ, আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে মরফো, এই মরফো কথাটার মানে কি? আমাদেরকে কি জানতে হবে? যে এই মরফো কথাটার মানে কিন্তু কি? তোমরা সবাই মনে রাখবা, এই মরফো কথাটা যে জীববিজ্ঞানের শব্দ থেকে আসছে, সেটা হচ্ছে মর্ফ। আমি একটু লিখে দিই, সেটা আসছে হচ্ছে মর্ফ থেকে। মর্ফ বা মরফো তুমি বলতে পারো, মরফোজ বলতে পারো, কোনো সমস্যা নেই। এটার মানে হচ্ছে তোমার ফর্ম বা শেফ। এটার মানে কি বলো? ফর্ম বা শেপ। তাহলে খেয়াল করো, ফর্ম বা শেপ দ্বারা আমরা কিন্তু কি বলতে পারি? আমরা গঠন বলতে পারি না? ফর্ম বা শেপ দ্বারা আমরা কি বলতে পারি? আমরা গঠন বলতে পারি না? আমরা গঠন বলতে পারি না। তাহলে অঙ্গ সংস্থান বিদ্যাটাও কিন্তু আমাদের ওই গঠন রিলেটেড যে বিষয়গুলো, সেটাকেই বোঝায়। তাহলে খেয়াল করে দেখো তো, অঙ্গ সংস্থান বিদ্যায় আসলে কি নিয়ে আলোচনা করা হয়? আমাদের দৈহিক গঠন যে বর্ণনা, সেই দৈহিক গঠন বর্ণনা আমাদের অথবা উদ্ভিদের, সেটাই কিন্তু অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজির সম্পর্কে মূল আলোচ্য বিষয়। তাহলে খেয়াল করো, তুমি যদি অর্থ বোঝো যে মরফো কথাটার মানে হচ্ছে ফর্ম বা শেপ, অর্থাৎ গঠন, তাহলে এইটা যদি তুমি বোঝো, তাহলে তোমার কি মুখস্থ করার প্রয়োজন আছে যে কেন মরফোলজি আমাদের দৈহিক গঠন নিয়ে আলোচনা করে? এখন তুমি মানুষের দিকেই খেয়াল করো না, আমাদের দেহের বাইরের দিকে কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, আবার ভিতরের দিকে কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে। আমরা সবাই জানি যে বাইরের দিকে বলতে বোঝায় এক্সটার্নাল। আমি আবার একটু লিখে দিচ্ছি, দেখো আমি যদি এখানে সুন্দর করে একটু লিখি, ধরো মরফোলজি লিখলাম। হ্যাঁ, ধরো আমি কি লিখলাম? ধরো আমি লিখলাম হচ্ছে মরফোলজি। মরফোলজি। তো তুমি ভালো করেই জানো যে মরফোলজি যদি আমি লিখি, তাহলে এই মরফ মানে কি? এই মরফ মানে হচ্ছে ফর্ম বা শেপ। ফর্ম বা শেপ। আর লজি মানে তো সবাই জানো যে লোজস থেকে আসে, এর মানে হচ্ছে জ্ঞান। ওকে, তাহলে এখানে শেপ মানে কি? শেপ মানে হচ্ছে গঠন। কিসের গঠন? আমাদের দৈহিক গঠন। কিসের গঠন? আমাদের দৈহিক গঠন। হ্যাঁ, তোমরা কিন্তু ভালো করেই জানো যে আমাদের দেহের কিন্তু, আমরা যদি গঠন চিন্তা করি, তাহলে একটা হইতে পারে হইতাছে বাহ্যিক গঠন। বাহ্যিক গঠন একটা হইতে পারে হচ্ছে অভ্যন্তরীণ গঠন। অভ্যন্তরীণ গঠন, তাই না? তাহলে বাহ্যিককে আমরা প্রকাশ করব যে ইংরেজি শব্দ দ্বারা, তার নাম হচ্ছে এক্সটার্নাল। আর অভ্যন্তরীণকে আমরা যেটা প্রকাশ করব সেটা হচ্ছে ইন্টারনাল। তাহলে অভ্যন্তরীণকে আমরা যেটা দ্বারা প্রকাশ করব সেটা কি? ইন্টারনাল। তাহলে মরফোলজিকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি বা বহি অঙ্গসংস্থান, আর একটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি বা অন্ত অঙ্গসংস্থান। তো চলো আমরা একটু বইয়ে দেখে আসি জিনিসটা। তাহলে দেখো, আমরা কিন্তু অঙ্গসংস্থান বিদ্যাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে এই যে বহি অঙ্গসংস্থান, যেটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি,
আরেকটা হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান যেটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো যে উদ্ভিদ বা প্রাণীর দেহের বাইরের দিকের যে অঙ্গগুলো রয়েছে এটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজির মধ্যে পড়বে, আর ইন্টারনাল যে পার্ট বা অর্গানগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইন্টারনাল মরফোলজির মধ্যে পড়বে। মরফোলজির পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। কি বিদ্যা বলো? শ্রেণীবিন্যাস বিদ্যা। তাহলে আমরা এখন কি শিখবো? আমরা শিখবো হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। তো তোমরা কিন্তু খুব ভালো করেই জানো যে শ্রেণীবিন্যাস বিদ্যা যদি আমরা পড়তে চাই, তাহলে আমাদেরকে শ্রেণীবিন্যাস বিদ্যা না পড়ে আসলে ওর বায়োলজিক্যাল নেমটা সম্পর্কে জানতে হবে, তাই না? তো বায়োলজিক্যাল নেম কি? ধরো দেখো, বায়োলজিক্যাল নেম হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনো ট্যাক্সোনমি। তাহলে শ্রেণীবিন্যাস বিদ্যার বায়োলজিক্যাল নেম ট্যাক্সোনমি কেন, সেই অর্থটা আমাদেরকে বুঝতে চেষ্টা করতে হবে। তোমরা এতটুকু মনে রাখবা যে ট্যাক্সো এই কথাটা কিন্তু গ্রিক ট্যাক্সা থেকে আসছে। ট্যাক্সো কথাটা কিন্তু গ্রিক ট্যাক্সা থেকে আসছে। ট্যাক্সা কি থেকে আসে বলো? ট্যাক্সা। এর মানে হচ্ছে তোমার অর্ডার। এর মানে হচ্ছে তোমার অর্ডার বা ক্লাসিফিকেশন। এর মানে হচ্ছে তোমার অর্ডার বা ক্লাসিফিকেশন। হ্যাঁ, তাহলে অর্ডার বা ক্লাসিফিকেশন মানে আমরা কি বলতে পারি? অর্ডার বা ক্লাসিফিকেশন মানে আমরা বলতে পারি হচ্ছে শ্রেণীবিন্যাস। আমরা কি বলতে পারি বলো? শ্রেণীবিন্যাস বা সাজানো, তাই না? বা সাজানো, তাহলে শ্রেণীবিন্যাস বলতে পারি। আর জীববিজ্ঞানে কোনো শব্দের শেষে যদি নোমস কথাটা থাকে, এই যে নমি কথাটা আসছে নোমস থেকে, দেখো এই যে নমি, এই নমি কথাটা আসছে নোমস থেকে। নোমস, এই নোমস মানে হচ্ছে কি? এই নোমস মানে হচ্ছে ল বা নলেজ। তাহলে ল বা নলেজ মানে কি? রুলস, নিয়ম রীতি, নিয়ম রীতি বা জ্ঞান, তাই না? তাহলে ট্যাক্সোনমি মানে কি? ট্যাক্সোনমি মানে হচ্ছে যেখানে শ্রেণীবিন্যাস বা সাজানো বা অর্ডার এগুলা সম্পর্কে লেখাপড়া করা হয়। তাহলে খেয়াল করে দেখো তো শ্রেণীবিন্যাস বিদ্যায় কি বলা আছে? শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমিতে বলা আছে যে জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো। তো রীতিনীতিগুলো মানে কি? এই রীতিনীতি মানে হচ্ছে ল না? রীতিনীতি মানে কি ল না? ল বা অর্ডার না? তাহলে ওইখান দিয়ে কিন্তু এই নামটা আসছে ট্যাক্সোনমি। তাহলে দেখো আমাদের পৃথিবীতে এত এত উদ্ভিদ প্রাণী রয়েছে, প্রত্যেকের নাম মনে রাখা আমাদের সম্ভব না। এদেরকে সুন্দরভাবে এক জায়গাতে আনার জন্যই, সুন্দরভাবে লেখাপড়া যাতে আমরা করতে পারি সেজন্যই কিন্তু এই যে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা এটা কিন্তু এসেছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফিজিওলজি। আমরা কি লজি পড়বো? ফিজিওলজি। হ্যাঁ, তাহলে আমরা পড়বো হচ্ছে এরপরে ফিজিওলজি। দেখো, ফিজিওলজিকে আমরা কি বিদ্যা বলি? ফিজিওলজিকে আমরা বলি হচ্ছে শারীরবিদ্যা। কি বিদ্যা? শারীরবিদ্যা। চলো আমরা একটু ভেঙে নেওয়ার চেষ্টা করি কোনটার মানে আসলে কি। কোনটার মানে আসলে কি? ধরো আমরা যদি এখানে একটু শেখার চেষ্টা করি, ধরো ফিজিওলজি। ফিজিওলজি, তো তোমরা সবাই জানো ফিজিওলজিকে ভাঙলে লজি। এই লজি মানে কি? লজি মানে হচ্ছে জ্ঞান বা বিদ্যা, তাই না? লজি মানে কি বলো? লজি মানে হচ্ছে জ্ঞান বা বিদ্যা। লজি মানে কি? লজি মানে হচ্ছে জ্ঞান বা বিদ্যা। তাহলে এই যে ফিজিও কথাটা কোত্থেকে আসছে? এই ফিজিও কথাটা যে শব্দ থেকে আসছে সেটা হচ্ছে, দেখো, ফিজিক্স থেকে আসছে। ফিজিক্স। তাহলে ফিজিও কথাটা কি থেকে আসছে? ফিজিও কথাটা আসছে হচ্ছে তোমার ফিজিক্স থেকে। হ্যাঁ, ফিজিক্স। এই ফিজিক্স মানে হচ্ছে নেচার। এই ফিজিক্স মানে কি বলো? নেচার। নেচার মানে কি? প্রকৃতি। আর বলতো প্রকৃতিগতভাবে যেটা ঘটে সেটাই আমাদের জীবনের স্বাভাবিক প্রক্রিয়া না? তাহলে প্রকৃতিগতভাবে যেটা ঘটে সেটাই আমাদের জীবনের স্বাভাবিক প্রক্রিয়া না? তাহলে খেয়াল করো, একটা উদ্ভিদ বা প্রাণীর জীবের যে প্রকৃতি বা ওর যে স্বাভাবিক প্রক্রিয়াগুলো ওর দেহে ঘটে সেগুলো হচ্ছে ফিজিওলজির অন্তর্ভুক্ত। তাহলে খেয়াল করো তো ফিজিওলজি দেখো কোথায় আছে? এই যে শারীরবিদ্যা বা ফিজিওলজি। তাহলে একটা জীবের অঙ্গ প্রত্যঙ্গের যত জৈব রাসায়নিক কার্যাদি আছে, এই যে জীবের অঙ্গ প্রত্যঙ্গের যত জৈব রাসায়নিক কার্যাদি রয়েছে, এই জৈব রাসায়নিক কার্যাদিগুলা ওর ন্যাচারাল না? ওর প্রকৃতিগত না? ওর প্রক্রিয়া না? যেমন কি কি আছে? শ্বসন আছে, রেচন আছে, সালোক সংশ্লেষণ আছে। এইগুলাই কিন্তু আলটিমেটলি হচ্ছে ফিজিওলজি এর মূল আলোচ্য বিষয়। তাহলে ফিজিওলজিকে ভাঙলে আমরা কি কি পাই? ফিজিক্স মানে হচ্ছে নেচার। নেচার মানে প্রকৃতি বা প্রকৃতি বা আমরা কি বলতে পারি যে স্বাভাবিক যে ক্রিয়া। তো উদ্ভিদের স্বাভাবিক ক্রিয়া কি কি আছে? সালোক সংশ্লেষণ, শ্বসন, তাই না? এইগুলা হইতেছে ফিজিওলজির কিন্তু পার্ট। প্রাণীদের ক্ষেত্রে আমরা কিন্তু এগুলা অঙ্গ প্রত্যঙ্গের সাথে মিলে তাদের স্বাভাবিক প্রক্রিয়াগুলোকে ফিজিওলজি বলতে পারবো। ওকে, আচ্ছা, এখন দেখো এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে তোমার হিস্টোলজি। তাহলে ফিজিওলজির পরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিস্টোলজি। তাহলে বলো, ফিজিওলজির পরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা কি লজি? সেটা হচ্ছে হিস্টোলজি। এই যে হিস্টোলজি। তো চলো আমরা এইখানে চলে যাই, তোমাদেরকে একটু বোঝাই দেই কোথাও। হিস্টোলজি, ধরো আমরা এইখানে যদি লিখি, এখানে হিস্টোলজি। হিস্টোলজি, তোমরা যার মিনিং জানো সেটা হচ্ছে লজি। লজি মানে জ্ঞান, লজি মানে নলেজ। এই হিস্টো মানে কি? এই হিস্টো মানে হচ্ছে টিস্যু
বলো হিস্টো মানে কি? হিস্টো মানে হচ্ছে টিস্যু, তাই না? তাহলে জীববিজ্ঞানের যে শাখায় টিস্যুর উৎপত্তি, টিস্যুর গঠন, টিস্যুর সবকিছু নিয়ে আলোচনা করা হবে সেটা হিস্টোলজি। তাহলে খেয়াল করে দেখো আমরা যদি বইয়ে চলে যাই তাহলে বইয়ে কি লেখা আছে যে জীববিজ্ঞানে জীবদেহের যে টিস্যু সমূহের যে গঠন, কার গঠন? টিস্যু সমূহের গঠন, টিস্যু সমূহের বিন্যাস, টিস্যুর কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। আরেকটা কথা মনে রাখবা, হিস্টো মানে কিন্তু প্যাচও বোঝায়। তো টিস্যু কেন প্যাচ? অনেকগুলা কোষের যে প্যাচ মানে গুচ্ছ সেটাই তো টিস্যু, তাই না? তাহলে হিস্টোলজিতে কি নিয়ে আলোচনা করা হবে? হিস্টোলজিতে হচ্ছে টিস্যু নিয়ে আলোচনা করা হবে। তো দেখো হিস্টোলজির পরে যেটা আছে সেটা হচ্ছে এমব্রায়োলজি। কি ব্রায়োলজি? এমব্রায়োলজি। আমরা তো এখানে লিখি, দেখি জায়গা আছে কিনা আমাদের জন্য। আর পরেরটা ছোট ছোট করে লিখতে হবে। এরপর আমরা শিখবো হচ্ছে, আমরা এখানে দাগ দিয়ে দিই, তো আমরা লিখলাম এমব্রায়োলজি। এমব্রায়োলজি। তোমরা সবাই কার অর্থ জানো? লজি অর্থ জানো? মনে রাখবা এমব্রায়ো, এই এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ। এমব্রায়ো কথাটা যে শব্দ থেকে আসছে সেটা হচ্ছে, আমি তো এখানে লিখে দিই, এমব্রায়ো কথাটা যে শব্দ থেকে আসছে সেটা হচ্ছে এমব্রায়ন। এই এমব্রায়ন মানে কি বলো? ভ্রূণ। তাহলে বলো তো এমব্রায়োলজিতে কার উৎপত্তি গঠন নিয়ে আলোচনা করা হবে? ভ্রূণের, তাই না? তাহলে এমব্রায়োলজিতে দেখো কি নিয়ে আলোচনা করা হয়। এমব্রায়োলজিতে জনন কোষের উৎপত্তি, অর্থাৎ নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, তার গঠন, তার সবকিছু নিয়ে আলোচনা করা হবে। তাহলে তুমি যদি মিনিং পড়ে পড়ে বুঝে বুঝে মনে রাখো, তোমার জন্য জিনিসগুলো সহজ না। যেমন প্রথমটা পড়ছিলাম অঙ্গসংস্থান বিদ্যা বা মরফোলজি। মরফো মানেই হচ্ছে গঠন, তাহলে মরফোলজি হচ্ছে অঙ্গসংস্থান বিদ্যা। বাইরেরটা হলে বাইরের গুলাকে বোঝালে এক্সটার্নাল মরফোলজি, ভিতরের গুলাকে বোঝালে ইন্টারনাল মরফোলজি, তাই না? এরপর আমরা পড়ছি হচ্ছে ফিজিওলজি। ফিজিক্স মানে কি? ফিজিক্স মানে হচ্ছে নেচার, নেচার মানে প্রকৃতি, উদ্ভিদের স্বাভাবিক প্রকৃতি প্রক্রিয়াগুলো কি কি আছে, শ্বসন ফসন যেগুলো আছে এইগুলা, তাহলে এটা কি ফিজিওলজির অন্তর্ভুক্ত। ট্যাক্সোনমি, ট্যাক্সা মানে অর্ডার বা ক্লাসিফিকেশন মানে শ্রেণীবিন্যাস, নমি মানে হচ্ছে রুলস বা ল, তাহলে ওইখান দিয়ে আসছে কি শ্রেণীবিন্যাসের যে রীতিনীতি, শ্রেণীবিন্যাসের যে ধারণা, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ট্যাক্সোনমিতে, তাই না? হিস্টো মানে টিস্যু, তাহলে হিস্টোলজিতে টিস্যুর উৎপত্তি গঠন নিয়ে আলোচনা করা হয়। এমব্রায়ো মানে ভ্রূণ, তাহলে এমব্রায়োলজিতে ভ্রূণের সৃষ্টি কিভাবে হয় সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তাহলে এগুলো আসলে মুখস্থ করবা না, এগুলো মুখস্থ করলে কিন্তু তোমার মনে থাকবে না। সো বুঝে বুঝে পড়বা, বুঝে বুঝে পড়লে কিন্তু সবগুলো তোমার হচ্ছে মনে থাকবে। তো এরপরে আমরা পড়বো হচ্ছে সাইটোলজি। এরপর আমরা পড়বো কি লজি? সাইটোলজি। তোমরা খেয়াল করে দেখো, সাইটোলজি যদি আমরা লিখি, এটা কিন্তু তোমরা সবাই জানো যে সাইটো, এই সাইটো মানে কিন্তু এখানে কি বোঝাচ্ছে? সেল বা সাইট। এই সেল বা সাইট মানে কি? সেল বা সাইট মানে হচ্ছে কোষ। সেল বা সাইট মানে কি? সেল বা সাইট মানে হচ্ছে কোষ। তাহলে বলতো জীববিজ্ঞানের কোন শাখায় কোষের সৃষ্টি, কোষের উৎপত্তি, কোষের গঠন এগুলো নিয়ে আলোচনা করা হয়? এক্স্যাক্টলি সাইটোলজি বা কোষবিদ্যায়। তাহলে কোষবিদ্যা বা সাইটোলজিতে দেখো কোষের গঠন, কোষের কার্যাবলী, কোষ যে বিভাজিত হয় সেইগুলো নিয়ে যাবতীয় আলোচনা কিন্তু করা হয়। প্রত্যেকটা জিনিসে তুমি যদি মিনিং বুঝে পড়তে পারো তাহলে তোমার জন্য কিন্তু লেখাপড়া একদম কি হয়ে যাবে? লেখাপড়া কিন্তু একদম সহজ হয়ে যাবে। তোমাকে মিনিং বুঝে লেখাপড়া করতে হবে। আচ্ছা, এরপরে কি আছে দেখো, এরপরে আছে হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্স, তাহলে সাইটোলজি কি বিদ্যা? কোষবিদ্যা। তাহলে এরপর আমরা পড়বো কি দেখো? জেনেটিক্স। এরপর আমরা কি পড়বো? এরপর আমরা পড়বো হচ্ছে জেনেটিক্স। তো তোমরা সবাই জানো যে জেনেটিক্স মানে হচ্ছে বংশগতিবিদ্যা। তোমরা সবাই জানো যে জেনেটিক্স মানে হচ্ছে বংশগতিবিদ্যা। হ্যাঁ, জেনেটিক্স মানে হচ্ছে বংশগতিবিদ্যা। খেয়াল করে দেখো, এই যে জেনেটিক্সের শুরুতে যে দেখো জেন আছে, এই জেন কথাটা আসছে কিন্তু জেনেসিস থেকে। এই জেন কথাটা আসছে কিন্তু জেনেসিস থেকে। জেনেসিস মানেই হচ্ছে উৎপত্তি, জেনেসিস মানেই হচ্ছে উৎপত্তি, জেনেসিস মানেই হচ্ছে সৃষ্টি, জেনেসিস মানেই হচ্ছে তৈরি। তাহলে খেয়াল করে দেখো তো, বংশগতি বিদ্যায় একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কি সৃষ্টি হচ্ছে না, তৈরি হচ্ছে না একের পর এক জেনারেশন? তাহলে ওইটা থেকে কিন্তু আমরা বলতে পারি যে জিন কথাটা আসছে জেনেসিস থেকে। জেনেসিস মানে তৈরি হওয়া, আর টিক্স, টিক্স মানে হচ্ছে সম্পর্কিত। আরও যদি সহজে তোমাকে ভেঙে ফেলি, দেখো জেনেটিক্সকে ভাঙলে দুইটা জিনিস তুমি পাও। তুমি আরও একটা ভাবে মনে রাখতে পারো, অর্থাৎ যে জিন প্লাস টিক্স। তোমরা একবার জিন মানে সবাই জানো বংশগতির ক্ষুদ্রতম একক জিন। হ্যাঁ, আর টিক্স মানে হচ্ছে সম্পর্কিত বা রিলেটেড টু। টিক্স মানে কি বলো? টিক্স মানে হচ্ছে সম্পর্কিত বা রিলেটেড টু। তাহলে জিন সম্পর্কিত যে বিদ্যা সেটা হচ্ছে জেনেটিক্স। অথবা জিনেটিক্স বা জেনেটিক্সের যে জেন, এটা আসে জেনেসিস থেকে, এটা সৃষ্টি বা উৎপত্তি বোঝায়, ওইখান দিয়েও কিন্তু বংশগতি বিদ্যা এই ধারণাটা কিন্তু আসছে। তাহলে বংশগতি বিদ্যা দেখো জিন এবং জীবের যে বংশগতি ধারা, বংশগতি ধারা বলতে কি বোঝাইছে? একটার থেকে আরেকটার যে উৎপত্তি, সেই বংশগতি ধারা সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তাহলে জেনেটিক্সের পরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা দেখো ইভলিউশন। তাহলে জেনেটিক্সের পরে আমরা আলোচনা করবো হচ্ছে ইভলিউশন। হ্যাঁ, ইভলিউশন মানে কি? বিবর্তন বিদ্যা। আমরা মাঝে মধ্যে বলি না যে আমাদের প্রচুর ইভালিউট করতে হবে, আমাদের প্রচুর ইভালিউট করতে হবে। সো এটা কোত্থেকে আসলে আসছে? এটা কোত্থেকে আসছে? তোমরা সবাই মনে রাখবা যে এই যে ইভলিউশন, এই যে ইভলিউশন, এই ইভলিউশনের প্রথম যে কথাটা, ঠিক আছে, এইটা আসছে মূলত হচ্ছে
এরকম একটা শব্দ থেকে আমি কোথায় লিখবো এটা, এখানে লিখে ধরো কথার কথা, ধরো ইভলিউশন, আমি লিখলাম ইভলিউশন। এটা আসছে যে শব্দ থেকে, সেই শব্দটা হচ্ছে ইভোলুটিও। তাহলে বলো ইভলিউশন কথাটা কোন শব্দ থেকে আসছে? ইভলিউশন কথাটা আসছে হচ্ছে ইভোলুটিও থেকে, ইভোলুটিও থেকে। এই ইভোলুটিও মানেই হচ্ছে ডেভেলপমেন্ট, এই ইভলিউটিও মানেই হচ্ছে ডেভেলপমেন্ট। বলো ইভলিউটিও মানে কি? এটা মানে হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে খেয়াল করে দেখো তো, বিবর্তন বিদ্যায় কি হয়, জীবের প্রাণের দেখো বিকাশ ঘটে, বিকাশ ঘটতেছে এখানে, কিন্তু জীবের বিবর্তন, ক্রমবিকাশ। এগুলা ক্রমবিকাশ মানে কি? বিকাশ মানে ডেভেলপমেন্ট না? ডেভেলপমেন্ট বলতে পারি না আমরা? এই বিকাশ মানে ডেভেলপমেন্ট বলতে পারি না? তাহলে ইভলিউশন কথাটা আসছে হচ্ছে ইভোলুটিও থেকে। ইভোলুটিও মানে হচ্ছে তোমার ডেভেলপমেন্ট। কি বলো ইভোলুটিও মানে কি? ডেভেলপমেন্ট। হ্যাঁ, ডেভেলপমেন্ট বা আনফোল্ডিংও বোঝায়, ডেভেলপমেন্ট বা আনফোল্ডিংও বোঝায়। তাহলে কি হচ্ছে দেখো, পৃথিবীতে যে প্রাণের বিকাশ ঘটতেছে, জীবের বিবর্তন ঘটতেছে, ক্রমবিকাশ ঘটতেছে, হ্যাঁ, এইগুলা দ্বারা বোঝাচ্ছে। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে লাস্টে শন আছে না, এই শন মানে হচ্ছে প্রক্রিয়া। এই লাস্টে শন আছে না, এই শন মানে হচ্ছে প্রক্রিয়া। তোমরা বলো তো, ডিলেট করার প্রক্রিয়া ডিলেশন, অ্যাড করার প্রক্রিয়া অ্যাডিশন, ট্রান্সফর্ম করার প্রক্রিয়া ট্রান্সফরমেশন, মডিফাই করার প্রক্রিয়া মডিফিকেশন, ফসফেট যোগ করার প্রক্রিয়া ফসফোরাইলেশন, আলোর দ্বারা ফসফেট যোগ করার প্রক্রিয়া ফটোফসফোরাইলেশন, ফসফেট ডিলেট করার প্রক্রিয়া ডিফসফোরাইলেশন। সবগুলোর মধ্যে দেখো কি আছে, সবগুলোর মধ্যে কিন্তু তোমার হচ্ছে শন আছে। শন মানে প্রক্রিয়া। জীববিজ্ঞানে দুইটা জিনিস মানে প্রক্রিয়া বোঝাবে, একটু তোমাদেরকে শিখাই দেই। জীববিজ্ঞানে কয়টা জিনিস মানে প্রক্রিয়া বোঝাবে? দুইটা জিনিস মানে প্রক্রিয়া বোঝাবে। তার মধ্যে একটা হচ্ছে সিস এবং আরেকটা হচ্ছে অ্যাশান। একটা হচ্ছে সিস এবং আরেকটা হচ্ছে অ্যাশান। তাহলে বলো বিবর্তন বিদ্যা বা ইভলিউশন, এই ইভলিউশন কথাটা আসে ইভোলুটিয়া থেকে। ইভোলুটিও মানে কি? ইভোলুটিও মানে হচ্ছে তোমার আনফোল্ডিং। আনফোল্ডিং মানে কি? এটা আমরা আরো বলতে পারি ডেভেলপমেন্ট বা বিকাশ, তাই না? ওইখান দিয়ে কিন্তু এটা আসছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাস্তুবিদ্যা। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা কি লজি? তাহলে আমি যদি এই সাইডে লিখি, তখন আমরা এরপরে পড়বো হচ্ছে বাস্তুবিদ্যা। তো বাস্তুবিদ্যা হচ্ছে ইকোলজি। দেখো বাস্তুবিদ্যা কি লজি? বাস্তুবিদ্যা হচ্ছে ইকোলজি। এই ইকো কথাটা যে শব্দ থেকে আসছে, সেই শব্দটা হচ্ছে, এই ইকো কথাটা যে শব্দ থেকে আসছে, এটা গ্রিক শব্দ থেকে আসছে। এটা গ্রিক শব্দ থেকে আসছে। সেই গ্রিক শব্দটার নাম হচ্ছে ওইকোস। ওইকোস, হ্যাঁ, এই ওইকোস মানে হচ্ছে হাউস, হাউস বা হ্যাবিটেট। এই ওইকোস মানে কি? এই ওইকোস মানে হচ্ছে হাউস বা হ্যাবিটেট। হাউস বা হ্যাবিটেট তার মানে কি? বাসস্থান বা পরিবেশ। তার মানে কি? বাসস্থান বা পরিবেশ। বাসস্থান বা পরিবেশ। তোমরা এটাও মনে রাখতে পারো যে ইকোলজি যে ইকো আসছে, এই ইকো থেকে, ইকো কথাটা আসছে ইকোস থেকে। ইকোস মানেও কিন্তু পরিবেশ। ইকোস মানেও কিন্তু আসলে তোমার পরিবেশ। হ্যাঁ, এটা সঠিক যে শব্দ থেকে আসে সেটা হচ্ছে ওইকোস। হ্যাঁ, ইকোস ওইকোস, ইকোস ওইকোস। এর মানে হচ্ছে হ্যাবিট বা হ্যাবিটেট। হ্যাবিট থেকে হ্যাবিটেট, হ্যাবিট থেকে কিন্তু হ্যাবিটেট। তুমি যেখানে অভ্যস্ত থেকে সেটা হ্যাবিট না, সেটা তোমার হ্যাবিট না, যেটা তোমার অভ্যাস। সো হ্যাবিট আর হ্যাবিটেট মানে কি? হ্যাবিটেট মানে হচ্ছে তোমার বাসস্থান বা পরিবেশ। ওকে, সো এটা বলতে গেলে কি বিদ্যা? ইকোলজি হচ্ছে বাস্তু। দেখো বাসস্থান, আমি যে কি বললাম দেখো, হাউস না, এই হাউস না, হাউস মানে কি তোমার বাসস্থান না? এই হাউস মানে কি তোমার বাসস্থান, যেখানে থাকো সেটা না? বাসস্থানকে আমরা কি বলতে পারি সুন্দর ভাষায়? বাস্তু। তাহলে বলো তো ইকোলজি কি বিদ্যা? দেখো ইকোলজি কি বিদ্যা? ইকোলজি হচ্ছে বাস্তুবিদ্যা। ইকোলজি কি বিদ্যা? বাস্তুবিদ্যা। তাহলে বাস্তুবিদ্যা এবং পরিবেশ, তাহলে খেয়াল করে দেখো, আমরা যেখানে থাকি সেটা আমাদের পরিবেশ না, আমাদের থাকার জায়গা না? ওটাই বলছে যে এ শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে আন্তঃসম্পর্ক। তাহলে প্রাকৃতিক পরিবেশের সাথে আমাদের যে আন্তঃসম্পর্ক, পরিবেশের সাথে আমাদের যে সম্পর্ক, আমাদের বাস্তু, আমাদের পরিবেশ, আমাদের হ্যাবিটেটের সাথে আমাদের যে আন্তঃসম্পর্ক, সেটা হইতেছে কি? সেটা হচ্ছে তোমার হচ্ছে বাস্তুতন্ত্রবিদ্যা বা ইকোলজি। এরপরে কি আছে দেখো, এরপরে আছে হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এরপরে কি লজি আছে? এন্ডোক্রাইনোলজি। তোমরা সবাই মনে রাখবা যে আমাদের দুই ধরনের গ্রন্থি আছে। একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থি, আরেকটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে আমি আবারও বলি, আমাদের দুই ধরনের গ্রন্থি রয়েছে। একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থি এবং আরেকটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি। এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কিন্তু ক্ষরণ হয় হরমোন। তাহলে যেহেতু এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে, আমি একটু লিখে দিই কোথায় লিখবো এটা, যেহেতু আমরা এভাবে মনে রাখবো যে আমরা সবাই যেহেতু জানি যে আমাদের এন্ডোক্রাইন যে গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, একটু বাংলা লিখে দিয়ে, এন্ডো মানে হচ্ছে ভিতরে বা অন্ত, ঠিক আছে, বা অন্ত। এন্ডো মানে ভিতরে বা অন্ত, ক্রাইন মানে খরা,
ক্রাইন মানে খরা বা ক্ষরণ করা, গ্ল্যান্ড মানে গ্রন্থি, গ্ল্যান্ড মানে কি, এই গ্ল্যান্ড মানে হচ্ছে গ্রন্থি, গ্রন্থি। তাহলে যেহেতু আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হয় আর বহিঃক্ষরা থেকে হয় এনজাইম, তাহলে অন্তঃক্ষরা থেকে যদি হরমোন ক্ষরণ হয় তাহলে বলতো অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন ক্ষরণ হলে এন্ডোক্রাইনোলজিতে কি নিয়ে আলোচনা করা হবে, হরমোন নিয়ে। তাহলে দেখো তো এন্ডোক্রাইনোলজিতে, এন্ডোক্রাইনোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়, হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। তাহলে এন্ডোক্রাইনোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়, হরমোনের কার্যকারিতা নিয়ে কিন্তু আলোচনা করা হয়। এরপরে দেখো কি জীব ভূগোল, এই জীব মানে কি বায়ো, জীব মানে কি বায়ো, আর জিওগ্রাফি মানে ভূগোল, তোমরা সবাই জানো জীব মানে বায়ো আর জিওগ্রাফি মানে ভূগোল। তাহলে জীব ভূগোল মানে কি, বায়োজিওগ্রাফি, বায়োজিওগ্রাফি মানে কি, জিওগ্রাফি মানে যেহেতু ভূগোল, তাহলে দেখো ভৌগোলিক যে সীমারেখা আছে, এই ভৌগোলিক সীমারেখায় আমাদের জীবের যে বিস্তৃতি, তাহলে ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি, জীব নিয়ে কথা বলা হলো, জীব থেকে বায়ো, আর ভৌগোলিক মানে ভূগোল থেকে জিওগ্রাফি। তাহলে এই সাবজেক্টটার নাম কি, এই বিষয়টার নাম কি, বায়ো জিওগ্রাফি। তাহলে এই ছিল আমাদের ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো। তোমরা কিন্তু বুঝতে পারতেছো যদি তোমরা অর্থ বুঝে বুঝে পড়তে পারো তাহলে জীববিজ্ঞানের প্রতিটা বিষয় কিন্তু তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো ওইকোস মানে কি, ওইকোস মানে কি সেটা কমেন্টে জানিয়ে দিও। দেখা হবে পরবর্তী ক্লাসে, আর পরবর্তী ক্লাসে আমরা মূলত ফলিত জীববিজ্ঞান নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম।